আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে, এবং এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করব যে একটা অবস্থান্তর যৌগ কেন রঙিন হয়। দেখো, এখানে আমি দুটো এক্সাম্পল দিয়ে রাখছি। একটা হলো আয়রনের হেক্সা সায়ানো কমপ্লেক্স এবং একটা হলো আয়রনের হেক্সা অ্যাকুয়া কমপ্লেক্স। একটা 4- এবং একটা 2+। ওকে, সো একটা যৌগ কেন রঙিন হয় এটা জানার জন্য তোমাকে আগে যেটা জানতে হবে সেটা হলো লিগ্যান্ড সম্পর্কে জানতে হবে। এই দুটো কিন্তু অবস্থান্তর যৌগ, এবং এখানে সায়ান এবং ওয়াটার যেটা আছে, ওয়াটার মলিকুল বা অ্যাকুয়া বলা হয় এটাকে, এগুলাকে বলা হয় লিগ্যান্ড। সো এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় লিগ্যান্ড বলা হয়। ওকে, সো ফার্স্টে তোমাকে জানতে হবে যে লিগ্যান্ড কত প্রকার এবং কি কি। লিগ্যান্ড মূলত দুই প্রকার, একটাকে বলা হয় স্ট্রং লিগ্যান্ড, একটাকে বলা হয় উইক লিগ্যান্ড। সো আমি যদি তোমাদের লিখি এখানে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের মধ্যে কে কে আছে? NH3, তারপর EN ইথাইল ডায়ামিন, তারপরে তোমার হলো CO এবং CN মাইনাস। ওকে, সেখানে ক্রমটা কেমন হবে? এরকম হবে, অর্থাৎ এখানে সবচেয়ে পাওয়ারফুল হলো সায়ানাইড। এবং উইক লিগ্যান্ডের মধ্যে কে কে আছে? উইক লিগ্যান্ডের মধ্যে আছে আয়োডাইড, তারপরে হলো ব্রোমাইড, ক্লোরাইড এবং H2O। ওকে, সো এদের মধ্যে একটা ক্রম আছে, এটা এরকম থাকে। সো এগুলোকে বলা হয় উইক লিগ্যান্ড। আচ্ছা, স্ট্রং লিগ্যান্ড মানে কি বা উইক লিগ্যান্ড মানে কি? আপাতত মনে রাখো, স্ট্রং লিগ্যান্ড মানে হলো এরা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে বা চাপ দিতে পারে। তার মানে এটা কি করতে পারে? মনে রাখবে, ইলেকট্রন চাপ দিতে পারে বা চাপাতে পারে। হ্যাঁ, চাপাতে পারে, এটা মনে রেখো। হ্যাঁ, আর উইক মানে হলো ইলেকট্রন চাপাতে পারে না। ওকে, আচ্ছা, সো এখানে দেখো, একটার মধ্যে আছে স্ট্রং লিগ্যান্ড এবং একটার মধ্যে আছে উইক লিগ্যান্ড। আচ্ছা, এখন এই ক্রিস্টাল ফিল্ড থিওরি বোঝার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, এখানে যে অবস্থান্তর যে মৌলটা দেওয়া থাকবে তার ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, মানে সেই চার্জের। এটা খেয়াল করে দেখবা যে এখানে তুমি যদি এটার জন্য বের করো, এখানে Fe2+ আসবে, এন্ড এখানে যেহেতু ওয়াটারে তোমার 0, তাহলে ওভারঅল চার্জ 2+। দ্যাট মিনস এটা হলো Fe2+ এর চার্জ। ওকে, সো আমার জন্য একটু সহজ হয়ে গেছে, কারণ দুইটাই কি Fe2+। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি Fe2+ ইলেকট্রন বিন্যাস করো, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কেমন হবে? এখানে তোমার হইলো আর্গন থাকবে, তারপরে 3D, এটা তোমার 3D, তারপরে 4s এন্ড তোমার হলো 4p দিয়ে দিলাম এগুলা 4s। ওকে, সো Fe2+, তার মানে বুঝতে পারতেছো যে এস এর মধ্যে যে দুইটা ছিল, এই দুইটা ইলেকট্রন চলে গেছে। সো ডিতে কটা ছিল? ডিতে ছিল 6টা। তো 6টার মধ্যে এখানে একটা এরকম থাকবে আর এখানে একটা থাকবে। ওকে, এই হলো 6টা ইলেকট্রন বিন্যাস। ওকে, সো এই যে তোমার ডি অরবিটাল, আমরা যেটা করবো ফার্স্টে, এই ডি অরবিটাল দিয়ে একটা এনার্জি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। কিরকম ভাবে? ধরো এই বরাবর তোমার কি এনার্জি প্রকাশ করতেছে, এই বরাবর কি এনার্জি Fg। এই ডি অরবিটালটা এখানে নিয়ে আসো, ডি অরবিটালটা এখানে নিয়ে আসলাম। ওকে, 1 2 3 4 5। ওকে, কয়টা আছে এখানে ইলেকট্রন? 6টা। ওকে, ধরো এখন লিগ্যান্ড আসে নাই। সো এটা হলো আমার ডি অরবিটাল, যেখানে 5টা ইলেকট্রন একদম সেম এনার্জিতে আছে। দ্যাট মিনস এটাকে বলা হয় জেনারেট অবস্থা। ওকে, ডিজেনারেট অবস্থা। কিন্তু যখন লিগ্যান্ড আসবে তখন এটা স্প্লিট হয়ে যাবে। ওকে, সো লিগ্যান্ড যখন আসে পুশ করবে, তখন ফার্স্টে হবে এরা কিছু পরিমাণ এনার্জি লাভ করবে, লাভ করে কি এটা উপরে চলে যাবে। ধরো এই 5টা এখানে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, সেম ভাবে থাকবে সবকিছু। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা স্প্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন স্প্লিট হয়ে যে দুইটা ভাগ হবে, সো কখন কিরকম হবে এর জন্য তোমাকে দেখতে হবে যে এর শেপটা কেমন। তুমি যদি দেখো এই যে কম্পাউন্ডটা 1 নাম্বার এবং 2 নাম্বার, হ্যাঁ, যদি সংকরায়ন বের করো তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে দুইটাতেই লিগ্যান্ড আছে 6টা করে। দ্যাট মিনস এর সংকরায়ন হলো sp3d2 আর D2sp3। সো দুইটারই তোমার আকৃতি কেমন হবে? অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল শেপ। তো মনে রাখবা, যখন অক্টাহেড্রাল শেপ গুলো যখন স্প্লিট হবে, তখন এইটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে তোমার উপরে একটা অংশ থাকবে, নিচে একটা অংশ থাকবে। সো উপরে যে অংশটা থাকে এটাকে বলা হয় ইজি অরবিটাল, এবং নিচে যে অংশ থাকে এটাকে বলা হয় T2g অরবিটাল। এটাকে বলবো আমরা ইজি অরবিটাল, এটাকে বলা হয় T2g অরবিটাল। ওকে, ওকে, সো এইরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এখন উপরে কোনটা থাকবে, নিচে কোনটা থাকবে, মানে কোনগুলা ইজি হবে, কোনগুলা T2g হবে, এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো, এর জন্য আমাদেরকে ডি অরবিটালের 5টা শেপ সম্পর্কে একটু আইডিয়া লাগবে। সো আমি এটা একটু ক্লিয়ার করে তোমার ডি অরবিটাল শেপ গুলো একটু দেখাই। ডি অরবিটাল তোমার কয়টা আছে? 5টা আছে, তাই না? 5টা ডি অরবিটাল আছে।
ওকে, সো এটা কি ডি এক্স ওয়াই চিন্তা করো, এক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা তোমার ডি জেড স্কোয়ার। ওকে, সো এটা কেমন থাকবে, এটা এরকম থাকবে, এই বরাবর তোমার হলো এক্স, এই বরাবর হলো ওয়াই, আর ওয়াই জেড যেটা এবারে ওয়াই, এই বরাবর তোমার জেড দিলাম, এটাও কি থাকবে, এরকম থাকবে। ওকে, আর এটা উপর নিচে তোমার কি আছে, এখানে জেড আছে, এখানে উপর নিচে কি আছে, তোমার হলো এক্স আছে। এর যেহেতু ডি জেড এক্স, তাহলে এই বরাবর আমরা রাখবো হলো এক্স, এই বরাবর রাখবো জেড, অর্বিটালটা কেমন হবে, এরকম হবে, এন্ড এই বরাবর তোমার কে থাকবে, ওয়াই থাকবে। ওকে, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা কেমন থাকবে, অক্ষের উপর থাকবে, অ্যালং দ্য অ্যাক্সিস থাকবে, ঠিক আছে, অ্যালং দ্য অ্যাক্সিস, এটা তোমার হলো এক্স, এটা ওয়াই, এটা তোমার হলো জেড, আর ডি জেড স্কয়ার কি এরকম থাকে। ওকে, এটা তোমার হলো জেড, এটা এক্স, এটা তোমার হলো ওয়াই। ওকে, এই হলো ডিতে তোমার পাঁচটা অরবিটাল। তো পাঁচটা অরবিটালের মধ্যে প্রথম যে তিনটা অরবিটাল অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এগুলাকে বলা হয় বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটাল। দ্যাট মিনস এই অরবিটাল গুলা দুইটা অ্যাক্সিসের মাঝখানে থাকে। দেখো সবগুলা কি আছে, যে এক্স ওয়াই এর মাঝখানে আছে, ওয়াই জেড এর মাঝখানে আছে এবং এক্স জেড এর মাঝখানে আছে, মানে দুইটা অক্ষের মাঝখানে থাকে, এজন্য এগুলাকে বলা বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটাল। এবং এইগুলা কি থাকে, অক্ষের উপরে থাকে, অক্ষের উপরে থাকে। দেখো এক্স এবং ওয়াই অক্ষের উপরে আছে এবং এটা জেড অক্ষের উপরে আছে, এই জন্য এগুলাকে বলা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল, মানে বা অক্ষের উপর অবস্থিত অরবিটাল বলা হয়। সো মনে রাখবা, যদি কোনো কমপ্লেক্সের আকৃতি অক্টাহেড্রাল হয় বা অষ্টতলকীয় হয়, তখন যখন লিগ্যান্ড আসবে, তখন যদি লিগ্যান্ড আসে, তো লিগ্যান্ডটা সবসময় অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আসে, অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আসে। তার মানে এই যে ডিতে পাঁচটা অরবিটাল আছে, এর মধ্যে অ্যাক্সিস কোনগুলো আছে, অ্যালং দ্য অ্যাক্সিস হলো এটা অ্যালং দ্য অ্যাক্সিস এবং এটা অ্যালং দ্য অ্যাক্সিস। দ্যাট মিন্স এই যে দুইটা অরবিটাল, একটা ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার, এরা যেহেতু অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, সো যখন লিগ্যান্ড এই বরাবর আসে, তখন এই দুইটা সবচেয়ে বেশি বিকর্ষিত হয় এবং এই জিনিসটা স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে, তার মানে এই যে উপরে দুইটা আছে, দুইটার মধ্যে একটা কি হবে, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং একটা হবে কি তোমার ডি জেড স্কয়ার। আর নিচের গুলা কি কি থাকবে, একটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং তোমার ডি জেড এক্স। ওকে, এখন উপরেরটা কেন চলে গেছে, ওই যে লিগ্যান্ড অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আসছে, তখন কি হয়েছে, তোমার উপরেরটা বেশি স্প্লিট হয়ে গেছে। তা এটা কখন হবে, যদি তোমার কম্পাউন্ডটা অক্টাহেড্রাল শেপ হয়, অক্টাহেড্রাল শেপ হলে এরকম ঘটনা ঘটবে। কিন্তু যদি তোমার হইলো কম্পাউন্ডটা টেট্রাহেড্রাল হইতো, টেট্রাহেড্রাল, তখন কিন্তু এটা রিভার্স হয়ে যাবে, এইটা রিভার্স হয়ে যাবে। দ্যাট মিনস তখন টি টু জি উপরে আসবে এবং ইজিটা নিচে চলে আসবে। মানে আমি জাস্ট একটু দেখাই, এটা টেট্রাহেড্রাল শেপ হইতো, তাহলে স্প্লিটটা এরকম হইতো, স্প্লিটটা এরকম হইতো। ওকে, সো এই বরাবর থাকতো তোমার কি টি টু জি থাকতো, আর এই বরাবর তোমার হলো ইজি আসতো, এই বরাবর ইজি, এই বরাবর তোমার হলো টি টু জি আসতো। ঠিক আছে, এরকম ভাবে স্প্লিট হইতো। এখন এরকম কেন হইতো, কারণ যদি তোমার কোন কমপ্লেক্সের শেপ তোমার টেট্রাহেড্রাল হয়, তখন লিগ্যান্ড আসে বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর, তখন বিটুইন দ্য অ্যাক্সিসের যে তিনটা অরবিটাল আছে ডিতে, এইগুলা বেশি পরিমাণ বিকর্ষিত হয় এবং এগুলা কি উপরের দিকে চলে যায় এবং স্প্লিট হয়ে যায়, মানে এগুলো একটু বেশি এনার্জি পেয়ে যায়। বুঝে গেছে, এই ক্ষেত্রে যেহেতু এটা অক্টাহেড্রাল শেপ, তার মানে এখানে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আসবে, এই জন্য ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার একটু বেশি শক্তি লাভ করে, এটা উপরের দিকে স্প্লিট হয়ে যায়। এখানে একটা জিনিস দেখো আছে, যে এই ইজি এবং টি টু জি মানে কি, ইজি এবং টি টু জি মানে কি, দেখো ইজি মানে কি, টি টু জি মানে কি। ইজি মানে কি, দেখো ইজিতে এই ই মানে হইলো তোমার হলো ডাবলি, ডাবলি ডিজেনারেট, ঠিক আছে, ডাবলি ডি জেনারেট অরবিটাল সেট, ঠিক আছে। আর জি মানে হলো জেরাড, জেরাড। এই মানে কি, ডাবলি ডি জেনারেট সেট, মানে দুইটা তোমার হইলো কি সেম এনার্জিতে থাকবে। আর ই মানে জেরাড, জেরাড মানে হলো বেসিক্যালি তোমার হইলো সেন্টার অফ সিমেট্রি, অর্থাৎ এই যে অরবিটালে যেগুলো আছে, ইজি অরবিটালে কি ওই যে তোমার ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এই দুইটা এগুলো সেন্টার অফ সিমেট্রি, অর্থাৎ এটা যদি প্লাস হয় এটা তোমার কি প্লাস হবে, এটা মাইনাস হলে এটা কি মাইনাস হবে, আর এটা প্লাস হলে এটা তোমার কি প্লাস থাকবে। দ্যাট মিনস এগুলোকে সেন্টার অফ সিমেট্রি শো করে এগুলা, এই জন্য এটাকে বলা হয় জেরাড। ওকে, আচ্ছা, আর টি টু জি মানে কি, টি টু জি মানে কি, টি টু জি, টি টু জিতে এই যে টি যেটা আছে, টি কে বলা হয় ট্রিপলি ডিজেনারেট, ট্রিপলি ডিজেনারেট অরবিটাল সেট। ওকে, আর টু মানে কি, দেখো টু এখানে ওই যে এল এর মান যেটা আছে, এল এর মান টু, দ্যাট মিনস এল এর মান টু হলে কোন অরবিটাল শো করে, ডি অরবিটাল, দ্যাট মিনস এটা ডি অরবিটাল, ডি অরবিটাল। ওকে, আর জি মানে কি, জেরাড, দ্যাট মিনস এটাও কি কি প্রকাশ করবে, সেন্টার অফ সিমেট্রি শো করবে। দ্যাট মিনস এই যে যেগুলো আছে, এটা যদি তোমার হলো প্লাস হয়, এটাও তোমার কি প্লাস হবে, এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস,
এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস। দ্যাট মিনস প্রত্যেককে কি সেন্টার অফ সিমেট্রি শো করতেছে, এই জন্য এটাকে বলা হয়েছে এরকম। যদি অন্য কোনো অরবিটাল আছে যেরকম T1U8 এই টাইপেরও কিন্তু তোমার হলো সেট আছে, সেখানে ট্রিপলি ডিজেনারেট অরবিটাল, এখানে 1 মানে এখানে কি বুঝায়, এল এর মান 1, দ্যাট মিনস এটা কি পি অরবিটাল শো করবে তখন। আর ইউ মানে হলো আনজেরাড, তখন আর সেন্টার অফ সিমেট্রি শো করবে না। যেমন পি তে যেগুলো আছে, পি তে যে অরবিটাল গুলো আছে এগুলো কি সেন্টার অফ সিমেট্রি শো করে না, পি তে এগুলো সেন্টার অফ সিমেট্রি শো করবে না। যেমন তোমাকে যদি দেখায় যে একটা পিএক্স অরবিটাল দেখো কেমন আছে, যে পিএক্স অরবিটাল দেখতে কেমন এরকম ডাম্বেল থাকে, হ্যাঁ, সো এটা যদি প্লাস হয় কিন্তু মাইনাস হবে, তো এটা কোনোভাবে সেন্টার অফ সিমেট্রিতে আসে না। ওকে, সো আই গেস তোমরা বুঝতে পারছো যে ইজি মানে কি এবং T2G মানে কি। আমরা পরে ফিরে আসি। সো এইখানে যখন স্প্লিট হবে তখন এই দুইটা অরবিটাল সেট, এটা ইজি অরবিটাল এবং T2G অরবিটাল সেটের মধ্যে একটা এনার্জি গ্যাপ তৈরি হয়েছে। এই এনার্জি গ্যাপকে বলা হয় ডেলি বলা হয়। ওকে, এবং এখন যে লিগ্যান্ড যখন আসবে, দেখো কোন ধরনের লিগ্যান্ড ছিল এখানে, সায়ানাইড লিগ্যান্ড, দ্যাট মিনস শক্তিশালী লিগ্যান্ড। তো সায়ানাইড লিগ্যান্ড যদি থাকে তাহলে স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে, ইলেকট্রন চাপ দিতে পারে। আমি কিন্তু আগেই বলে রাখছি এটা ইলেকট্রন চাপ দিবে। সো এখানে ইলেকট্রন চাপ দিয়ে এখানে কি করে, এই দেখো সবগুলোকে পেয়ার করে দেয়, সবগুলোকে কি হয়ে যায়, পেয়ার হয়ে যায়। ফলে এখানে যে 6টা ইলেকট্রন ছিল সবগুলা কি T2 দিতে ফিল করে ফেলে, কিন্তু ইজিতে কোনো ইলেকট্রন নাই। তাহলে কি করতে পারে, চাপ দিবে, কম্প্রেস হয়ে যাবে, এবং এখানে দেখো লো স্পিন তৈরি করছে। লো স্পিন মানে স্পিন কমে গেছে এখানে। যদি তোমার লিগ্যান্ডটা স্ট্রং হয় তাহলে মনে রাখবা এই যে ডেলি এর পরিমাণটা বেশি হবে, ডেলি বা এনার্জি এর পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। এটা কিন্তু তোমরা বের করতে পারবো। ডেলি কিভাবে বের করে, যে Hc ডিভাইডেড বাই কি ল্যামডা, যে কোনো ফর্মুলার মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। সো জাস্ট এটুকু মনে রাখবা, লিগ্যান্ড স্ট্রং হইলে এই এনার্জি গ্যাপটা অনেক বড় হয়ে যায়। এনার্জি গ্যাপটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, ডেলির মানটা অনেক বড় হয়ে যাবে। এখন এটা চিন্তা করো, যদি এনার্জি গ্যাপটা বড় হয় তখন এই দুইটার মধ্যে গ্যাপও অনেক বেড়ে যাবে। এখন একটা ইলেকট্রন যখন এখান থেকে তখন এখানে আসতে চাইবে, তোমার হইলো T2G সেট থেকে ইজি সেটে আসবে, এখান থেকে লাফ দিয়ে ধরে এখানে আসবে, তখন অনেক বেশি পরিমাণে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে না, অনেক বেশি পরিমাণ শক্তি শোষণ করতে হবে। শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান কেমন হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে, কম হবে। আচ্ছা, তাহলে কালারটা কেমন হবে, আচ্ছা কালারটা বোঝার জন্য তোমাদেরকে একটা কালার হুইল চার্ট দেখাই যায়। সো কালারটা বুঝবো কিভাবে আমরা, দেখো এরকম একটা চার্ট করবে এখানে, সেখানে গেল ভি ওয়াই ও আর, ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। আচ্ছা, সো মনে করো একটা এখান থেকে গেছে, তাহলে অনেক বেশি পরিমাণ শক্তি কি করতে হয়েছে, শোষণ করতে হয়েছে। তো কালারটা কেমন আসবে, মনে রাখবা যেই শক্তি শোষণ করবে এবং যেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় এখানে তার কমপ্লিমেন্টারি কালারটা শো করে। তাহলে যদি তোমার শক্তির মানটা বেশি হয়, এখানে যে ডেইলি যে শোষিত শক্তির পরিমাণটা বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হবে, কম হবে না, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিন্তু কম হবে। তো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম হইলে তখন মানে কি এর বিপরীত কালারটা শো করবে। চিন্তা করো তরঙ্গ দৈর্ঘ্যের মান এখানে কোথায় কম আছে, ফর এক্সাম্পল ধরো এখানে ভায়োলেট, এর তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু কম, ল্যামডার মানটা কম। যদি তোমার হইলো তরঙ্গ দৈর্ঘ্য ভায়োলেটে আসে মানে শোষিত তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কালারটা কি হবে, এর কমপ্লিমেন্টারি কালার হবে। তো ভায়োলেটের কমপ্লিমেন্টার কোনটা, ইয়েলো, দ্যাট মিনস এক্ষেত্রে কি ইয়েলো শো করবে। ওকে, আবার যদি তোমার হলো এই যে শোষিত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি ধরো তোমার কিসে আসলো, ব্লুতে আসলো, ফর এক্সাম্পল ব্লুতে আসলো, হ্যাঁ ব্লুতে আসলো, তাহলে কালারটা কি হবে, কালারটা হলো কমপ্লিমেন্টারি হবে। সো ব্লুর অপোজিটে কি আছে, অরেঞ্জ আছে, তখন কিনা অরেঞ্জ কালার শো করবে। ওকে, তার মানে যেই তরঙ্গ দৈর্ঘ্যে শক্তি শোষণ করবে তার কমপ্লিমেন্টারি তরঙ্গ দৈর্ঘ্যে কালারটা পাওয়া যাবে। ওকে, সো ভায়োলেট হইলে ইয়েলো পাবো আর ব্লু হইলে অরেঞ্জ পাবো। ক্লিয়ার? যদি তোমার হলো তরঙ্গ দৈর্ঘ্য ভায়োলেটে আসে তাহলে কমপ্লিমেন্টারি কালারটা কি আসবে, ইয়েলো আসবে, এবং ইয়েলোর কি তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি না, দ্যাট মিনস ডিপ কালার পাবো, মানে গাঢ় কালার পাবো। তার মানে এখানে বোঝাই যাচ্ছে, আমি একটু সামারি করি, লিগ্যান্ডটা যদি স্ট্রং হয় তাহলে আমার কালারটা কি হবে, অনেক গাঢ় হবে, ঠিক আছে, অনেক গাঢ় কালার পাবো আমরা এই ক্ষেত্রে। এবার আসি, যদি তোমার লিগ্যান্ডটা উইক হয়, যেমন তোমার এখানে ওয়াটার মলিকুল কি করবে। আচ্ছা চিন্তা করো, এখানে তোমার এখন লিগ্যান্ড হিসেবে আমরা নিয়ে আসবো ওয়াটার মলিকুল লিগ্যান্ড, ওয়াটার বা অ্যাকুয়া। তখন কি করবে, ইলেকট্রন কি চাপাতে পারবে না, কারণ উইক লিগ্যান্ড কিন্তু চাপাতে পারে না। তখন কি হবে, এখানে তোমার দুইটাই থাকবে, বাট এখানে একটা একটা করে মুছে দিব, এটা এখানে চলে আসবে, ওকে, উপরে চলে আসবে। তো মনে রাখবা যদি লিগ্যান্ডটা উইক হয় তখন এই যে তোমার ডেলির পরিমাণ উইক লিগ্যান্ডের জন্য, হ্যাঁ উইক লিগ্যান্ডের জন্য ডেলির পরিমাণ কি থাকবে, ডেল ই যেটা আছে এটা তোমার হলো কম থাকবে। ওকে, তোমার দুইটার মধ্যে গ্যাপ কম থাকবে, দুটোর মধ্যে কি থাকবে, গ্যাপ কম থাকবে। ওকে, তো চিন্তা করো ডেইলি যদি তোমার হইলো কম থাকে তাহলে ওয়েভ লেন্থ কেমন হবে, বেশি হবে না, ওয়েভ লেন্থ কি হবে, বেশি হবে, মানে বেশি রেঞ্জের ওয়েভ লেন্থ পাওয়া যাবে এখানে। ওকে,
সো বেশি রেঞ্জের ওয়েভলেন্থ যদি আমরা চিন্তা করি যে বেশি রেঞ্জের ওয়েভলেন্থ কোনটা, যেমন তোমার হলো রেড আছে, রেড কালার। সো এই ওয়েভলেন্থটা হিসাব করলাম কততে আছে, ধরো রেড এর মধ্যে পড়ে গেল, অর্থাৎ তোমার হলো 600 সামথিং আসতেছে। ওকে, তাহলে রেড এর কমপ্লিমেন্টারি কালার কি? গ্রিন। তখন কি গ্রিন কালার শো করবে। অর্থাৎ এখানে যে শোষিত তরঙ্গদৈর্ঘ্য যেটা আসবে এবং ওই তরঙ্গদৈর্ঘ্যের যে কালারটা পাবো তার কমপ্লিমেন্টারি কালারটা শো করবে। তুমি যদি এখানে রেড পাও তাহলে গ্রিন শো করবে, তুমি যদি এখানে অরেঞ্জ পাও তাহলে কি ব্লু শো করবে। ওকে, এবং যেহেতু এটা যে কালারগুলো এখানে শো করে সেগুলা কি লো তরঙ্গদৈর্ঘ্যের না, মানে কম তরঙ্গদৈর্ঘ্যের, দ্যাট মিনস এগুলা একটু হালকা কালার হবে, এগুলা এতটা গাঢ় হবে না। তাহলে মনে রাখবা, লিগ্যান্ড যদি তোমার স্ট্রং হয় তাহলে গাঢ় কালার পাওয়া যাবে, এবং লিগ্যান্ড যদি উইক হয় তাহলে হালকা কালার পাওয়া যাবে। এবং কালার সবসময় কি, এই চারটা মাথায় রাখবা, এটা কমপ্লিমেন্টারি কালার সবসময় আমরা পাবো। অর্থাৎ হিসাব করে যে তরঙ্গদৈর্ঘ্যটা আসবে তার কমপ্লিমেন্টারি কালারটা কিন্তু আমরা সবসময় দেখতে পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে কিভাবে একটা অবস্থান্তর যৌগের কালার হিসাব করতে হয় বা কিভাবে কালারটা আসে। আই থিঙ্ক এখানে যত টাইপের এমসিকিউ ছিল বা সিকিউ ছিল সবকিছু তোমাদের ক্লিয়ার হয়েছে।